হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমি ইংলিশ লিটারেচারের একটি বিশাল এবং মহৎ অঙ্গ যেটি হচ্ছে মহাকাব্য, যেটিকে ইংরেজিতে এপিক বলা হয়, সেই মহাকাব্যের উপর আলোচনা করব। তো ইংরেজিতে যেটিকে এপিক বলা হয়, বাংলা বা সংস্কৃত সাহিত্যে সেটি হচ্ছে মহাকাব্য। শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মাইনর সাবজেক্ট ইংলিশ রয়েছে, সেই ইংলিশ মাইনর সাবজেক্টের ইউনিট 2 এর উপর আমি আজকে আলোচনা করব। তোমরা যারা সিলেবাসটি দেখেছো, তোমরা লক্ষ্য করবে যে ইউনিট 2তে তোমাদের শুধুমাত্র এই এপিক টপিকটাই দেওয়া রয়েছে। তো ইতিমধ্যে আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে বা ইউটিউব চ্যানেলে ইউনিট 1-এর উপর ক্লাস করা হয়েছে। তোমরা যারা ক্লাসটি দেখোনি, ইউনিট 1-এর ক্লাসটি তোমরা ইউটিউবে দেখে নেবে, এর ফলে একটা ধারাবাহিকতা পাবে। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নেব যে মহাকাব্যের সংজ্ঞা, অর্থাৎ ডেফিনেশন অফ এপিক। মহাকাব্য বলতে আমরা সাধারণত কী বুঝি? কারণ এই ইউনিট থেকে তোমাদের যে কোশ্চেনগুলো আসবে সেগুলোর মধ্যে হতে পারে মহাকাব্যের ডেফিনেশন, এপিকের ডেফিনেশন হতে পারে, যে একটা এপিকের কী বৈশিষ্ট্য থাকতে পারে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ অ্যান এপিক। তো হোয়াট আর দ্য ক্লাসিফিকেশনস অফ এপিক, অর্থাৎ এপিকের কী শ্রেণীবিভাগ রয়েছে, এই ধরনের প্রশ্ন সাধারণত হতে পারে। তো এই প্রশ্নগুলো পড়তে গেলে অবশ্যই তোমাদেরকে এপিক সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা তোমাদের নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নেব যে এপিকের ডেফিনেশনটা কীরকম হতে পারে, যে কখন এটাকে আমরা এপিক বলবো। তো আমি তোমাদের কনসেপ্টটা বাংলাতেই দিচ্ছি, কারণ এর আগে আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেটাতে আমি বেশিরভাগ কনসেপ্ট তোমাদের ইংলিশে দেওয়ার চেষ্টা করেছিলাম, পাশাপাশি বাংলাতেও আলোচনা করেছিলাম। কিন্তু অনেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার পুরো কনসেপ্টটা যদি বাংলাতে দিয়ে দেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় এবং আমরা ইংরেজিতে পড়তে আমাদের সুবিধা হবে। তো তোমাদের সুবিধার জন্যই আজকে আলোচনার স্টাইলটা একটু আমি চেঞ্জ করে নিয়ে এসেছি। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নেব যে মহাকাব্যটা বলতে আমরা কী বুঝি। তো মহাকাব্য হলো এক ধরনের দীর্ঘ আখ্যানমূলক কবিতা, অর্থাৎ মহাকাব্য কোনো রকমের প্রোজ হবে না, কোনো রকম গল্প হবে না। মহাকাব্যটা হচ্ছে একটা পোয়েট্রি, অর্থাৎ এটা হচ্ছে একটা কবিতা। ইংরেজিতে যেটাকে আমরা লং ন্যারেটিভ পোয়েম আমরা বলে থাকবো। লং কথাটা থাকবে মহাকাব্যের মধ্যে, একটা দীর্ঘ হবে, অর্থাৎ অনেক বড় হবে এবং বর্ণনামূলক হবে, ন্যারেটিভ, যেটার মধ্যে কী থাকবে, একটা বর্ণনা থাকবে। কিন্তু এটা হবে কি একটা পোয়েম, এটা হবে একটা কবিতা। তো যা একটা জাতি বা সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়। অর্থাৎ মহাকাব্যে যে ঘটনাটা থাকবে এটা সমগ্র জাতির জন্য উপযোগী হবে, সমগ্র জাতি এটা থেকে কী নেবে, শিক্ষা নেবে। তো এই কাব্যের মূল চালিকা শক্তি কি? চালিকা শক্তি হচ্ছে এক অতি মানবীয় বীর। অর্থাৎ আমরা প্রত্যেকটা মহাকাব্যের মধ্যে একজন হিরোকে আমরা দেখব, যাকে আমরা সুপার হিউম্যান হিরো বলে থাকি, বা দেবতা তুল্য চরিত্র, যার কীর্তিকলাপ এবং সংগ্রাম সেই জাতির ভাগ্য নির্ধারণ করে। এবং যিনি সুপার হিরো থাকবেন তিনি আমাদের সমগ্র মানব জাতির প্রতিনিধি হিসেবে থাকবেন, তাকে আমরা সবাই পছন্দ করব। অর্থাৎ একটা এপিকের নায়ককে পছন্দ করবে না এমন কোনো মানুষ থাকবে না। তার জন্য সবাই কাঁদবে, তার জন্য সবাই এক্সাইটেড থাকবে যে এরপর কী হবে। অর্থাৎ তার ভাগ্যের বিপর্যয়, তার ভাগ্যের যে পরিহাস, এগুলো আমাদেরকে কিন্তু কাঁদাবে, আমাদেরকে সবসময় তাড়না দেবে। সহজ কথায় মহাকাব্য হচ্ছে এমন একটা বিশাল কাব্যগ্রন্থ যা কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বা পৌরাণিক পটভূমিতে এক মহান বীরের জন্ম থেকে শুরু করে তার গৌরবময় কর্ম এবং শেষ পরিণতি সবটাই সামগ্রিকভাবে বিস্তারিতভাবে এখানে উঠে আসবে। এবার যদি আমরা ফিচার্স অফ এপিক, অর্থাৎ মহাকাব্যের যে প্রধান বৈশিষ্ট্যগুলো এগুলো নিয়ে কথা বলি, আমরা বলবো যে একটা মহাকাব্যকে সাধারণত আখ্যানধর্মী কবিতা থেকে আলাদা করার জন্য কিছু নির্দিষ্ট এবং ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য থাকে। অর্থাৎ আখ্যানধর্মী কবিতা হিসেবে আমরা এটাকে বলবো না, এটা থেকে একটু আলাদা হিসেবে আমরা এটাকে দেখব। এবং তার কিছু স্পেশাল ফিচার্স থাকবে। কীরকম থাকবে? যেমন নাম্বার 1 হচ্ছে এটার পটভূমি। অর্থাৎ পটভূমি বলতে কোন বিষয়টার উপর ভিত্তি করে এটা লেখা হবে, রচনা করা হবে। প্রথমত মহাকাব্যগুলো আকারে অত্যন্ত দীর্ঘ, অর্থাৎ এক্সট্রিমলি লং থাকবে।
এবং একাধিক স্বর্গ বা কাণ্ডে এটা বিভক্ত থাকবে, অর্থাৎ এটার মধ্যে অনেকগুলো খণ্ড থাকবে, অনেকগুলো ভাগ থাকবে। এর বিষয়বস্তু অর্থাৎ সাবজেক্ট ম্যাটারটা কীরকম হবে, সর্বদা মহৎ এবং গম্ভীর থাকবে। তাই একটা জাতির ভাগ্য, বড় আকারের যুদ্ধ অথবা নৈতিক আদর্শের পতন বা উত্থান, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা থাকবে। তো এর ভাষা এবং রচনা শৈলী, যেটাকে আমরা রাইটিং স্টাইল বলে থাকি, এগুলো অনেকটা আড়ম্বরপূর্ণ হবে, গ্র্যান্ড হবে, এটা আনুষ্ঠানিক হবে এবং উচ্চমানের হবে। তো এখানে উপমা, তারপর উৎপ্রেক্ষা এবং অন্যান্য যে আলংকারিক ভাষাগুলো, এই ভাষাগুলো প্রচুর পরিমাণে দেখা যাবে। দ্বিতীয়ত, মহাকাব্যের একটা ঐতিহ্যবাহী রীতি আছে, যেটা হবে ইন মিডিয়াস রেস। ইন মিডিয়াস রেস, যার অর্থ কি, যে মাঝখান থেকে শুরু। অর্থাৎ কবি গল্পের একেবারে আদি থেকে, অর্থাৎ প্রারম্ভিক থেকে শুরু না করে প্রধান ঘটনার ঠিক মাঝখান থেকে বর্ণনা শুরু করেন। অতীতের ঘটনাগুলো পরে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে এখানে ব্যাখ্যা করা হয়। চরিত্র এবং ঘটনার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন মহাকাব্যের প্রধান চরিত্র হলো মহাকাব্যিক নায়ক, যেটাকে আমরা অ্যাপিক হিরো বলে থাকি। তো এই নায়ক হন সাধারণত শক্তি, সাহস এবং সমাজের আদর্শের প্রতীক। তিনি প্রায় দেবতা বা রাজবংশের অন্তর্ভুক্ত হন, যেমন রাম বা একিলিস। আমরা যে বিভিন্ন মহাকাব্যের মধ্যে দেখেছি, রামকেও আমরা দেখেছি, রামের জন্ম কোথায় থেকে হয়েছে বা কীরকম একটা বংশোদ্ভূত তিনি। তো নায়ককে একটি দীর্ঘ এবং কঠিন সংগ্রাম বা যাত্রাপথের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। তো এই কাব্যের আরেকটি অপরিহার্য বৈশিষ্ট্য রয়েছে, যেটা হচ্ছে অতি প্রাকৃতের উপস্থিতি, সুপার ন্যাচারাল ইনভলভমেন্ট। অর্থাৎ গল্পের মধ্যে দেবদেবী, দৈত্য, মানব, ভাগ্য বা অন্যান্য ঐশ্বরিক যে শক্তিগুলো, এগুলো সক্রিয়ভাবে দেখা যায়। তারা নায়কের পক্ষে বা বিপক্ষে কাজ করে থাকে। আমরা প্রত্যেকটা মহাকাব্যে কিন্তু এই বিষয়গুলো দেখেছি। তো ঘটনাকে প্রভাবিত করে এবং কখনো কখনো এগুলো গল্পের মোড়ও ঘুরিয়ে দিতে পারে, এই ধরনের যে আধ্যাত্মিক বিষয়গুলো রয়েছে। তো মহাকাব্যের শ্রেণীবিভাগ নিয়ে আমরা এখন কথা বলবো, ক্লাসিফিকেশন অফ এপিক নিয়ে। মহাকাব্যকে সাধারণত দুইটা প্রধান শ্রেণীতে ভাগ করা হয়, তাদের উৎপত্তির বা প্রকৃতির উপর ভিত্তি করে। কোন দুইটা প্রধান শ্রেণী? একটা হচ্ছে লৌকিক বা লোক মহাকাব্য, যেটাকে আমরা প্রাইমারি অথবা ফক এপিক বলে থাকি। তো এই মহাকাব্যগুলো কোনো একজন একক কবির সৃষ্টি নয়, এগুলো বহু শতাব্দী ধরে একটি সমাজের মৌখিক ঐতিহ্য, যেটাকে ওরাল ট্র্যাডিশন আমরা বলে থাকি ইংরেজিতে, এর মাধ্যমে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল এবং বহু পরে এগুলো লিখিত রূপ পেয়েছে। অর্থাৎ মহাকাব্যগুলো শুরুতেই লেখা হয়নি, এগুলো মৌখিক কাহিনী ছিল। এই মৌখিক কাহিনীগুলো পরবর্তীতে লেখায় রূপ পেয়েছে। তো এই কারণে এগুলোকে লৌকিক বা লোক মহাকাব্য বলা হয়। এগুলি একটি জাতির প্রাচীনতম বিশ্বাস, পুরাণ এবং ইতিহাসকে ধারণ করে। উদাহরণ হিসেবে আমরা যদি রামায়ণ কথা বলি, মহাভারতের কথা বলি, এগুলো লেখার আগে এগুলো লোকমুখে এগুলো বলা বলি ছিল। এবং হুমারের রচিত আরও বিখ্যাত ইলিয়াড এবং ওডিসি, এইগুলো কিন্তু ওয়েস্টার্ন এপিক, অর্থাৎ পশ্চিমা দেশে রচিত হওয়া বিভিন্ন মহাকাব্যগুলোর মধ্যে কিন্তু এগুলো রয়েছে। তো এগুলোর মধ্যেও কিন্তু একই বিষয়গুলো পরিলক্ষিত হয়। আরেকটা হচ্ছে সাহিত্যিক বা কৃত্রিম মহাকাব্য, সেকেন্ডারি এপিক আমরা এগুলোকে বলে থাকি, অথবা লিটারারি এপিক বলে থাকি। তো এই মহাকাব্যগুলো সাধারণত একক বিদগ্ধ কবির সচেতন সৃষ্টি, আমরা এগুলোকে বলতে পারি কনসিয়াস ক্রিয়েশন। তো কবি লৌকিক মহাকাব্যের গঠন, শৈলী এবং ঐতিহ্যবাহী রীতিগুলো, এগুলোকে অনুসরণ করে নতুন প্রেক্ষাপটে এগুলোকে রচনা করে থাকেন। তো এই ধরনের কাব্যে কবির নিজস্ব কিছু সৃজনশীলতা থাকে, দার্শনিক চিন্তাভাবনা থাকে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক বা সাংস্কৃতিক বার্তা এগুলোতে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। তো উদাহরণ হিসেবে ভার্জিলের রচিত অ্যানিড, এটা রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠা নিয়ে লেখা একটি এপিক বা মহাকাব্য। তারপর জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট, এটা একটা বিখ্যাত এপিক, আমরা প্রত্যেকেই জানি। এবং আমাদের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাদ বধ কাব্য, সেই মেঘনাদ বধ কাব্যের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে একটা ঘটনার অংশ এখানে তুলে ধরা হয়েছে। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যের মাধ্যমে মহাকাব্যের ধারায় একটা বিপ্লব এনেছেন। তিনি প্রথাগত রচনা রীতি ভেঙে বাংলায় অমিত্রাক্ষর ছন্দ, যেটাকে ইংরেজিতে আমরা ব্ল্যাঙ্ক ভার্স বলে থাকি, এটা প্রবর্তন করেছেন। এটা এমন একটা ছন্দ যেখানে পংক্তির শেষে মিল থাকে না, যেমন প্রথাগত কবিতাগুলোর মতো যে একটা ছন্দের মিল আমরা দেখি।
কিন্তু একটা নির্দিষ্ট ছন্দ এবং জ্যোতি এটার মধ্যে কী থাকে, বজায় থাকে। তো এছাড়াও তিনি তার কাব্যে প্রচলিত ধারার নায়ক রামের পরিবর্তে মেঘনাদকে একটা জটিল, শক্তিশালী এবং ট্র্যাজিক নায়ক হিসেবে তুলে ধরেছেন, যা আধুনিক সাহিত্যের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তো মহাকাব্য শুধুমাত্র সাহিত্যের একটা রূপ নয়, এটা হলো ইতিহাস, ধর্ম, সংস্কৃতি এবং নৈতিক আদর্শের একটি বিশাল দলিল। এই মহাকাব্যগুলোই যুগ যুগ ধরে আমাদের মানবিক মূল্যবোধ এবং বীরত্বের যে ধারণা এগুলোকে বাঁচিয়ে রেখেছে। তো এই ছিল আমাদের ইউনিট 2 এপিক, যে এপিকের উপর তোমরা একটা ধারণা নিতে পেরেছো কোনগুলোকে আমরা সাধারণত এপিক বলে থাকি, এপিকে সাধারণত কী কী বৈশিষ্ট্য হতে পারে এবং কি কি এপিক রয়েছে, বাংলায় লেখা এপিক রয়েছে এবং ওয়েস্টার্ন কিছু এপিকের নামও আমরা এখানে দেখেছি। অর্থাৎ এপিক সম্পর্কে আমরা মোটামুটিভাবে একটা ধারণা আমরা স্বল্প বিস্তরে দিতে পেরেছি। তো আগামী ক্লাসে আমরা ইউনিট 2 এ যে টপিকটা রয়েছে ইংলিশ মাইনরের, সেই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ইতিমধ্যে তোমাদের এই ইউনিট থেকে, এপিক থেকে তোমাদের কি কি প্রশ্ন আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দিয়েছি। এমনকি কী কী শর্ট কোশ্চেন পড়তে হবে এই ইউনিট থেকে সেগুলো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে পড়াশোনা করছো তোমরা ইতিমধ্যে এগুলো পেয়ে গেছো, আর যারা পড়াশোনা করছো না তোমরা আমাদের প্লে স্টোর থেকে এই মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে, রেজিস্ট্রেশন করে নেবে, এখানে তুমি কমপ্লিট সলিউশন পাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবে। দেখা হবে আগামী ক্লাসে আমাদের 3rd ইউনিটের আলোচনা নিয়ে।